নমস্কার, আমি রত্না রয়েছে আপনাদের সঙ্গে। দেশের সরকার তিনটে ফৌজদারি নতুন আইন নিয়ে এসছে, আর এই তিনটে নতুন আইন সে ব্রিটিশদের আমলেরই আইন, তবে নামটা বদলানো হয়েছে, দেশীয় ভারতীয় নাম রাখা হয়েছে এবং কিছু জিনিস ইনক্লুড করা হয়েছে যেখানে কোনো সন্ত্রাসবাদী, কোনো দেশদ্রোহী, কোনো যারা দুষ্কর্ম করছে, যারা অন্যায় করছে, যারা লুট করছে, যারা অত্যাচার করছে মানুষকে, তারা কিন্তু ছাড় পাচ্ছে না। যারা ধর্ষণ করছে, যারা ধর্ম, নিজের নাম ধর্মকে লুকিয়ে রেখে বিয়ে করছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সহবাস করছে এবং তারপর তাদেরকে ছেড়ে দিচ্ছে, ধর্মান্তরকরণ করছে, এই যারা এগুলো করছে তাদের কোনো রেহাই নেই। যারা মনে করছে লুটপাট করে টাকা জমিয়ে রেখেছে, শুধু দেশে নয় বিদেশেও তাদের সম্পত্তিকে বাড়িয়ে রেখেছে, কিনে রেখেছে, সেখানেও কিন্তু তাদের নিস্তার নেই। এই তিনটে যে নতুন আইন এসছে, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন, আর এই তিনটে আইনের যা রয়েছে বিবৃতি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অলরেডি মাথায় হাত পড়ে গেছে। কারণ এই আইনগুলো যখন লাঘুত হয়ে গেছে এই 1 জুলাই থেকে, এবং সমস্ত পুলিশের আধিকারিকদেরকে ধরে ধরে এগুলো ট্রেনিং দেওয়া হচ্ছে যে তারা কিভাবে এই আইনকে বলবৎ করবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি না আটকাতে পারে তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে তার দলের লোকজন। কারণ তার দলে এতটাই বাজে লোকে ভর্তি, তার দলে এতটাই যারা লুট করছে, ধর্ষণ করছে, যারা অত্যাচার করছে মানুষকে, যারা অপকর্ম করছে, এই ধরনের লোক যে এত ভর্তি রয়েছে তার দলের লোকজন তো সবাই এবার জেলে চলে যাবে। কারণ এই আইনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, আপনাকে অত্যাচার করলে, আপনাকে মারধর করলে আপনাকে আর থানায় যেতে হবে না, আপনি সোজা এফআইআর বাড়িতে বসে করতে পারবেন, যাকে জিরো এফআইআর বলা হচ্ছে, এবং বাড়িতে বসে আপনি এফআইআরটা করবেন আর সেটা চলে যাবে সরাসরি কোর্টে, এবং সেখানে গিয়ে আপনাকে সেই পুলিশের হাতে পায়ে ধরতে হবে না, এবং পুলিশ আপনার কাছ থেকে টাকা খাবে বা যারা অন্যায় করেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে আপনাকেই দোষ দিয়ে দেবে, আপনার ঘাড়েই দোষটা চাপিয়ে দেবে। এই সমস্ত ন্যাকড়াবাজিগুলো আর হবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে তার দলের লোকজন যেভাবে সারা রাজ্য জুড়ে অন্যায় অবিচার করে যাচ্ছে, এবং আমরা পর দেখে আসছি, সন্দেশখালী থেকে শুরু করে চোপড়া থেকে শুরু করে সমস্ত জায়গায়, সোনারপুরে, এই ভাটপাড়ায়, সুন্দরবনের সমস্ত জায়গায়, আড়িয়াদহ থেকে শুরু করে সব জায়গায় কিভাবে মানুষকে অত্যাচার করা হচ্ছে। যে সীমাহীন অত্যাচারের ঘটনা আমরা সকলে জানি, ইতিমধ্যেই প্রচুর ভিডিও আমাদের সামনে এসেছে, সেই নিয়ে আলোচনা করলে সারা দিন রাত লেগে যাবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই বাচ্চা ছেলেরা, এই ছোট ছেলেরা যে অন্যায় করে, সেই অন্যায়কে আর প্রশ্রয় দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আর বাঁচাতে পারবেন না এদের, আর তার জন্যই তিনি উঠে পড়ে লেগেছেন যে এই আইনগুলোকে বন্ধ করতে হবে যেন তেন প্রকারে। কারণ দেশের বিভিন্ন রাজ্যে বিরোধীরা রয়েছে, কিন্তু আমাদের রাজ্যে যেভাবে বিরোধী কাজ করে যাচ্ছে, বলা যায় যে একেবারে একটা নৈরাজ্য চলছে, এবং এই নৈরাজ্য কিন্তু অন্য কোনো রাজ্যে নেই। যেখানে বিরোধীরা রয়েছে, বিরোধীরা স্ট্রং রয়েছে, সেখানেও কিন্তু এই রকমের নৈরাজ্য হয় না, আর যেটা হচ্ছে আমাদের এই পশ্চিমবাংলায়। আর সেগুলোকেই তিনি বন্ধ করতে চাইছেন, যাতে তিনি খোলাখুলি এই নৈরাজ্যের রাজত্বটাকে চালিয়ে যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জিতছে, কোনো মানুষ চাইছে না যে এই সরকারটা থাকুক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিতেই চলেছে, কিছুতেই তাকে হারানো যাচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভরিয়ে দেওয়া হলেও তাকে হারানো যাচ্ছে না। এবং সকলেই আমরা জানি কিভাবে লুটপাট হচ্ছে, কিভাবে ভয় দেখানো হচ্ছে। ফলে এই যে যাদেরকে পুষে রেখে দিয়েছে এই সমস্ত কাজগুলো করার জন্য, এবার তো তারা সকলেই জেলের মধ্যে থাকবে। আমরা আড়িয়াদহের যে উদাহরণগুলো দেখেছি, যে ভিডিওগুলো দেখেছি, চোপড়ার যে ভিডিওগুলো দেখেছি, সেখানে দাঁড়িয়ে যখন এই ধরনের হুমকি বাড়ি দেওয়া হবে, এই ধরনের লোকেরা যখন বাড়ি গিয়ে হুমকি দেবে, কার বুকের পাটা আছে বলুন তো সেই হুমকিকে অগ্রাহ্য করে তারা ভোট দিতে যাবে? ফলে এই যে হুমকি দেওয়া, ভয় দেখানো, এগুলোর জন্য তো লোক চাই, তবেই তো মানুষ বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যাবেন। এবং যার প্রতিফলন আমরা দেখেছি, 50% মানুষ, হিন্দু মানুষ, তারা ভোট দিতে গেছে এবং বাকিরা ভোট দিতে যেতে পারেনি।
সব থেকে বড় ব্যাপার যে এইবারের ইলেকশনে দেখা গেছে যে হিন্দুদেরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, ভয় দেখানো হচ্ছে। সেখানে 95% মুসলিম, তাদের কোনো ভয় নেই, তারা চলে গেছে, কারণ তারাই তো এই কাজগুলো করে যাচ্ছে। যত রাজ্যের বাংলাদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে আসছে, তাদের দিয়ে যত রকমের কুকর্ম করানো হচ্ছে এবং তাদের দিয়ে এই ভয়গুলোকে দেখিয়ে ভোট লুট করা হচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার যে এভাবে যখন কোনো মানে এই নৈরাজ্য, এই অরাজকতাটা করাটা খুবই সোজা, আর এটা করলেই একমাত্র সরকার টিকে থাকবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো মতন বুঝতে পেরে গেছে। কারণ যদি অন্যান্য রাজ্যের মতন ভোট হয় তাহলে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্ষমতায় আসতেন না, তিনি প্রথমবারই উল্টে যেতেন, কারণ তার চরিত্র প্রথমবারই বোঝা গেছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যত রাজ্যের গুন্ডা মস্তান দিয়ে রাজনীতি চলছে, এবং তার সঙ্গে তো পুলিশের সংযোগ আছেই, পুলিশ আর গুন্ডা মস্তান আর এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী, এদের ওপর ভর করে এই দলটা এখনো টিকে আছে, এই সরকারটা এখনো টিকে আছে। আর সেখানে যখন এই আইনগুলো লাগু হলো তখন সব থেকে বিপদে তারাই পড়ছে, ফলে এইখানে আটকাতে হবে। কারণ ভালো কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সহ্য হবে না, ভালো কাজ করলে তো তাকে আগে জেলে যেতে হবে, ফলে এই জায়গাতে আটকাতে হবে। বারবার করে নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়া হচ্ছে, কোনো কাজ হলো না। এবার তিনি যেটা করলেন যে নিজের রাজ্যে একটা কোর কমিটি তৈরি করলেন যে এই আইনের মধ্যে কি আছে। এবার কোর কমিটিতে কাদেরকে ডাকলেন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আইনমন্ত্রী মলয় ঘটক, তাকেই কোর কমিটিতে রেখেছে, 7 জনকে রেখেছেন, তার মধ্যে আইনমন্ত্রী মলয় ঘটক রয়েছেন। আর এই আইনমন্ত্রীকে ইডি সিবিআই বারবার তলব করছে, মানে কিভাবে আইনের ফাঁক খুঁজতে হবে তার জন্যই এই কোর কমিটিটাকে তৈরি করা হয়েছে। সেখানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে রাখা হয়েছে, রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে রাখা হয়েছে, রাজ্য পুলিশের ডিজিকে রাখা হয়েছে, আইনজীবী একজন সঞ্জয় বসুকে রাখা হয়েছে, কলকাতা পুলিশ কমিশনারকে রাখা হয়েছে এবং বিচারপতি অমিয় কুমার রায়কে রাখা হয়েছে। এরা মিলে কি করবে? এরা মিলে এই আইনের বিশ্লেষণ করবে। সারা দেশে আইন প্রণয়ন হয়ে গেছে, এখানে তিনি মনে করছেন এই আইনটা এখানে প্রণয়ন করা যাবে না। তিনি প্রথম থেকেই এটা ভেবে আসছেন যে ভারতের থেকে পশ্চিমবঙ্গ আলাদা একটা রাষ্ট্র, এবং এই যে রাষ্ট্র, এখানে যে একটা অঘোষিত মুসলিম লীগের সরকার চলছে, তিনি প্রতি পদে পদে সেটাকে প্রমাণ করছেন। আর এইভাবে তিনি একটা আলাদা রাজ্য তৈরি করেছেন, যত রাজ্যের অনুপ্রবেশকারীদের বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিয়ে তাদের ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিয়ে এখানে একটা মিনি পাকিস্তান তিনি তৈরি করছেন, যার কিন্তু আগাম যার বার্তা দিয়েছিলেন ফিরহাদ হাকিম, এবং সেখানে কোনো সেই বার্তাকে, সেই ফিরহাদ হাকিম যখন এই কথাগুলো বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই সেই কথাগুলোকে কিন্তু বলেনি যে ফিরহাদ হাকিমের এটা বলা উচিত হয়নি। ফলে মিনি পাকিস্তানের দায়িত্ব তিনি নিয়েছেন এবং তিনি মিনি পাকিস্তান তৈরি করছেন, ভারতের থেকে পশ্চিমবঙ্গকে একটা আলাদা রাষ্ট্রে পরিণত করার তার একটা বলা যেতে পারে স্বপ্ন, এবং তিনি সেটা করে চলেছেন। যার জন্য সারা ভারতের সমস্ত জায়গায় এই আইন প্রণয়ন হয়েছে, পশ্চিমবাংলায় তিনি এটা করতে দেবেন না। তিনি 7 জনকে নিয়ে কোর কমিটি করে এখন চুলচেরা বিশ্লেষণ করছেন। এবার এই আইনের মধ্যে সব থেকে বড় বিপদে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পড়বে সেটা হচ্ছে যে এই যে তাজামুল, এই যে বিভিন্ন লোকেরা যারা রাস্তায় ধরে মানুষকে পেটাচ্ছে, কুকুর ছাগলের, গরুর ছাগলের মতন যাদেরকে মারধর করছে, জয়ন্ত সিং, তাজমুল, জাবেদ, এই শাহজাহানের মতন লোকজন, তাদের ভাইপো এরা, তারা যেভাবে মানুষকে ধরে ধরে অত্যাচার করছে, এবার কিন্তু আর পুলিশের কাছে গিয়ে সেটাকে জানাতে হবে এই কাজটা আর করতে হবে না। এই আইনের মাধ্যমে বাড়িতে বসেই তারা কিন্তু সমস্ত অভিযোগ এফআইআর এর রূপে দায়ের করতে পারে, সমস্ত অভিযোগ করতে পারে। সেখানে পুলিশ ভয় দেখাবে বা পুলিশ বলবে যে না এই এফআইআরটা নেব না, পুলিশ বলবে এ থানার ঘটনা ওই থানায় হয়েছে, ওই থানা বলবে সেই থানায় হয়েছে, আমরা এখানে এফআইআর নেব না। অনেক যে ঝামেলা মানুষকে পোয়াতে হয়, সেই ঝামেলা থেকে এবার নিষ্কৃতি। যার কোনো রকম সমস্যা হবে সে সেই থানাকে, যে কোনো থানার ইমেল আইডিকে ট্রেস করার চেষ্টা করবে মোবাইল ফোন থেকে, ইমেল আইডি খুঁজে
সেখানে ক্লিক করার পর তারা কিন্তু একটা পোর্টাল পাবে কলকাতা পুলিশের। সেই পোর্টালের মধ্যে সমস্ত জায়গা মেনশন করা রয়েছে। আপনি এফআইআর করতে চাইছেন না কোনো কিছু চুরি হয়েছে সেটার জন্য আপনি অভিযোগ জানাতে চাইছেন, বিভিন্ন অভিযোগের এক একটা বক্স করা থাকবে, এক একটা গ্রুপ করা থাকবে। আপনি সোজা গিয়ে এফআইআর এর গ্রুপে ক্লিক করবেন, সেখানে গিয়ে আপনি নিজের এফআইআরটা দায়ের করতে পারবেন। ফলে এই জায়গাটাতে তো যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে যে তার ছোট ছোট ভাইরা এবার তো বিপদে পড়বে, তখনই তার মাথা ঘুরে যাচ্ছে এবং তিনি একেবারে হন্তদন্ত হয়ে 7 জনের কোর কমিটি তৈরি করে ফেললেন। তিনি নিজের মতন করে এবার আইন বিশ্লেষণ করে তিনি বলবেন এটা মানবো না, ওটা মানবো না। কিন্তু এগুলো হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে পারবেন না। তিনি যেটা করছেন যে নাবালিকাকে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে, সারা জীবন জেল আছে, সেখানে তার বিরুদ্ধে যাচ্ছেন। মানে নাবালিকাকে ধর্ষণ করা যায়, তার ছোট ছোট ভাইরা ছোট ছোট কাজ করে দিয়েছে, এটা তিনি তো বলেন যে লাভ অ্যাফেয়ার, সেখানে যখনই কোনো পশ্চিমবাংলার মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে তখনই তিনি এই ধরনের তকমা দিয়েছেন এবং প্রত্যেকটা বিষয়কে মহিলাদেরকেই, বাচ্চাদেরকেই তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ফলে এই জায়গায় তার যে ছোট ছোট ভাইরা, ছোট ছোট ছেলেরা, দুষ্টু ছেলেরা যে এই নাবালিকা ধর্ষণের মতো দুষ্টুমি করলে এবার যে তাদেরকে মৃত্যুদণ্ডের দিকে চলে যেতে হবে, তাদেরকে সারা জীবন কারাবাস তাদের সারা জীবন হবে, এমনটা এই আইনে বলা আছে। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো মাথার চক্কর খাবেই। কারণ এই সব দুষ্টু ছেলেরা যদি একটু আধটু ধর্ষণ করা বা একটু আধটু যদি মারপিট করা, মারা, মানুষকে অত্যাচার করা, কারোর পুরুষাঙ্গে সাঁড়াশি দিয়ে চেপে দেওয়া, কাউকে ধরে 4 হাত পা একেবারে ঝুলিয়ে কোনো মহিলাকে বেদম পেটানো, এগুলো যদি না করে তাহলে তার লুট করবে ভোটকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট লুট করে ভোট বাক্সে তাকে জেতাবে কে? তার জন্যই তো তার এত দৌড়াদৌড়ি যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা নিয়েই কিন্তু এবার রাজ্যপাল তিনিও সরব হয়েছেন। রাজ্যপালকে তো তিনি অনেক রকম ফাঁসানোর চেষ্টা করলেন, যেখানে তার দুষ্টু ছেলেটা যখন দুষ্টুমি করছে তখন সেটা দেখতে পাচ্ছে না। এবং রাজ্যপাল কি করেছেন সেটা নিয়ে তিনি ভীষণভাবে আতঙ্কিত। তিনি মানে নাটকের শিরোমণি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই নাটকটা তো চালিয়েই যাচ্ছেন, কিন্তু রাজ্যপাল থামার নয়। রাজ্যপালও তলব করেছে যে বিস্তারিত রিপোর্ট দিতে হবে, যে তিনি এই 7 জনকে নিয়ে কিসের কমিটি করলেন, সেখানে কি হবে, সবটা নিয়ে কিন্তু রাজ্যপালও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা নবান্নে বলুন চিঠি দিয়েছে যে বিস্তারিত রিপোর্ট জানাতে হবে। ফলে প্রত্যেকটা জায়গায় যেখানে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার, যেখানে এই যে আমাদের দেশে আজ পর্যন্ত যে সমস্ত যার ফলে মহিলা থেকে শুরু করে সকলে যেভাবে আক্রান্ত হচ্ছে, সকলে যেভাবে এই যে আইনের ফাঁকে পড়ে তারা আইনে পদপিষ্ট হয়ে তারা কোনো ন্যায় বিচার পাচ্ছে না, তাদের উপর অত্যাচার প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, সেই জায়গাটা যখন বন্ধ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাদ সাধছেন। অতএব বোঝাই যাচ্ছে যে তিনি কোনো উন্নয়নের সঙ্গে নেই, তিনি কোনো ভালো কাজের সঙ্গে নেই। এটা আরো ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো জ্বালা এই কারণে ধরেছে যে এই আইনে বলা হয়েছে যে বিদেশে যদি কারোর সম্পত্তি থাকে, ধরুন এখান থেকে লুট করেছে, বিদেশে সম্পত্তিগুলোকে রেখে দিয়েছে, বিদেশে জায়গা জমি কিনে রেখে দিয়েছে বা ব্যাংকে টাকা জমিয়ে রেখে দিয়েছে, সেগুলোও কিন্তু ভারত সরকার সিজ করতে পারে। এখানকার জিনিসপত্র তো সিজ করবেই, উপরন্তু বিদেশে যে কোনো দেশে যে কোনো জায়গা সম্পত্তি কিনে রাখুক না কেন, সেই সম্পত্তি সিজ করার অধিকার এবার ভারত সরকারের কাছে আসলো। এবং সেই অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে ভারত সরকারের টাই আপ হচ্ছে, একটা মৌ চুক্তি হচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তার পরিবারের যে বিপুল সম্পত্তি, তার নেতা মন্ত্রীদের যে বিপুল সম্পত্তি বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, দুবাই থেকে শুরু করে, থাইল্যান্ড থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায়, রাশিয়া থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায়, সেটা নিয়েই কিন্তু বেশি চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই সমস্তটাই যদি দেখা যায় তাহলে লস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই আইনকে ইমিডিয়েট যদি বন্ধ না করা হয় তাহলে সব থেকে বড় আঘাত তাকেই সহ্য করতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ এবার থেকে বাড়িতে বসে তাদের অভিযোগ জানানো, এফআইআর করা, এবং তার তো একটা লম্বা প্রসেস রয়েছে, সেখানে বিচারপতি পর্যন্ত তাকেও একটা নির্দিষ্ট টাইম করে দেওয়া হয়েছে যে এই টাইমের মধ্যে পুরো রায়দান তাকে সম্পূর্ণ করতে হবে। ফলে কাজের একটা বিশাল গতি আসবে। যারা
অন্যায় করছে তাদের শাস্তি হবে এবং যাদের প্রতি অন্যায় হচ্ছে তারা সুবিচার পাবে, খুব দ্রুত সুবিচার পাবে। তার জন্যই সমস্তটাকে ঢেলে সাজানো হয়েছে। এবং সর্বোপরি বিভিন্ন দিক তো রয়েছে, এই আইনের এত দিক রয়েছে, এইটুকু সময়ের মধ্যে এই আইনকে বিশ্লেষণ করা যায় না। তবে সর্বোপরি মহিলাদের সুরক্ষা, নাগরিকদের সুরক্ষার জন্য যা যা ভারত সরকার নিয়ে এসেছে প্রত্যেকটা জিনিসের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে। ফলে এই বিরোধিতা দেখেই বোঝা যাচ্ছে যে আসল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য কি, এবং আমরা আগামী দিনে সেদিকে লক্ষ্য রাখবো যে এই 7 জনের কোর কমিটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি করেন, খান না মাথায় দেন, সবটাই কিন্তু আগামী দিন পরিষ্কার হয়ে যাবে। আজ এই পর্যন্ত, সঙ্গে থাকুন, নমস্কার।